তো আপনার সিনিয়র, আমার সকল কথা মেনে চলতে হবে। ঠিক আছে বেআইন, না মানে বউ। চৌধুরী বাড়ির ছোট ছেলে আয়ান আজকে বাড়িতে আসতেছে। বিদেশ থেকে লেখাপড়া শেষ করে বাড়িতে ফিরতেছে। সবাই রান্নার কাজে ব্যস্ত। এমন সময় আয়নের আম্মু আয়নের বড় ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সালমা, আমার ছেলে কিন্তু আজকে প্রায় 7 বছর পর বিদেশ থেকে আসতেছে। তার জন্য কিন্তু ভালো কিছু রান্না করবে। তুমি এই বাড়ির বউ, তোমার হাতে রান্না খেয়ে যাতে প্রশংসা করতে পারে। আম্মা, আপনি একদম চিন্তা করবেন না। আপনার ছোট ছেলেকে আমি এমন রান্না করে খাওয়াবো, সে আমার রান্না খেয়ে আমার পেছন পেছন দৌড়বে আর বলবে যে আমাকে আগে দেখলে সে বিয়ে করে নিত। হ্যাঁ হ্যাঁ, বড় ভাইয়ের বউ ছোট ভাই নিয়ে ভেগে যাবে, এটা একদম ঠিক না। যাই হোক, আমি জানি তুমি মজা করে বলেছো। আম্মু, আজকে আমার ছোট বোন এই বাড়িতে আসবে। তার পরীক্ষা শেষ হয়েছে, তাই বলেছিলাম যে এই বাড়িতে আসার জন্য গতকালকে। সে বলেছে আজকে আসবে। বেশ ভালো করেছো তোমার ছোট বোনকে এখানে ডেকে। অনেক দিন হয়েছে তোমার ছোট বোন এই বাড়িতে আসে না। হ্যাঁ আম্মু, এটার জন্যই আমি তাকে এই বাড়িতে ডেকেছি। বলেছি যে আসার জন্য। সে হয়তো রওনা দিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিন্তু আয়ন কখন আসবে আপনি জানেন নাকি? আয়ান তো আমাকে ফোন দিয়ে বলেছে যে দুপুর 2টার মধ্যে বাড়িতে থাকবে। এখন রাস্তাঘাটে যদি জ্যাম থাকে তাহলে তো আরও দেরি হবে। ও আচ্ছা, আমি তাহলে ততক্ষণে রান্নাটা শেষ করে ফেলি। আমার ছোট দেবর আসতে থাকুক। সালমান রান্না করতেছে। প্রায় 1 ঘন্টা পর বাড়ির কলিং বেল বেজে উঠল। আয়নের আম্মু গিয়ে দরজা খুলতেই দেখতে পেল সালমার ছোট বোন শ্রাবণী দাঁড়িয়ে আছে। শ্রাবণীকে দেখে আয়নের আম্মু বলতে লাগলো, আরে শ্রাবণী, কেমন আছো? অনেক দিন পর তুমি আমাদের বাড়িতে এসেছো, ভিতরে আসো। শ্রাবণী বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে আয়নের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সালমা, দেখে যাও তোমার বোন এসেছে। আয়নের আম্মুর মুখে শ্রাবণীর কথা শুনে রান্নাঘর থেকে সালমা দৌড়ে এসে শ্রাবণীকে জড়িয়ে ধরল। 2-1 মিনিট কথা বলার পর সালমা বলতে লাগলো, শ্রাবণী, ওই যে ওই রুমের ভেতরে গিয়ে তুই ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট কর। অনেক দূর থেকে এসেছিস। ঠিক আছে আপু, যাইতেছি আমি। এই বলে শ্রাবণী চলে আসলো সেই রুমে। ভিতরে প্রবেশ করতে দেখতে পেল রুমটা পরিপাটি করে সুন্দরভাবে সাজানো। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেল খেয়াল নেই। অন্যদিকে আইন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা গাড়ি নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সালমা এসে দরজা খুলে দিল। আয়নকে দেখে বলতে লাগলো, আরে আয়ান, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। আপনি কেমন আছেন? অনেক দিন পর আপনার সাথে দেখা হয়েছে। আপনাদের বিয়ের পর তো সবসময় মোবাইলে আপনাদেরকে দেখেছি, কিন্তু সামনাসামনি কখনো দেখা হয় নাই। এই আজকে দেখতে পারলাম আপনাকে। সামনাসামনি দেখবে কি করে? 7 বছর আগে তো তুমি চলেই গেছো বিদেশ পড়ালেখা করার জন্য। তোমার ভাইয়া তো আমাকে বিয়ে করেছে 2 বছর হয়েছে। 2 বছর ধরে মাঝে মধ্যে তো তোমার সাথে ফোনে কথা হয়। এছাড়া তো আর অন্য কোনো উপায় নেই তুমি আমাকে দেখবে। ভেতরে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আয়ন বাড়ির ভিতর প্রবেশ করলো। বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল তার আম্মু সোফায় বসে আছে। আয়নকে দেখে বলতে লাগলো, আয়ান বাবা, তুই কতদিন পর আমার কোলে ফিরে এসেছিস? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নাকি? মুখ এরকম ভাবে শুকিয়ে গেছে কেন? আয়নের আম্মু আয়নকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। এইদিকে আয়ন তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তুমি কি যে বলো না, প্রত্যেক দিন খাবারের সময় তো আমি তোমাকে ফোন দেই। আর তুমি তো জানোই পড়ালেখার চাপ বেশি ছিল, এটার জন্য তেমন বেশি খাবার খেতে পারি নাই। আর পেটে যতটুকু জায়গা রয়েছে ততটুকুই তো খাবার খাবো, এর বেশি তো আর খাবার খেতে পারবো না। হ্যাঁ, এখন তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। তোর ভাবি আজকে নিজের হাতে রান্না করেছে। তোর ভাবির নিজের হাতের রান্না খেয়ে দেখ কেমন। আয়ন চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তে হঠাৎ কারো চিৎকার শুনতে পেল। আর নিচে তাকাতে দেখতে পেল একটা মেয়ে শুয়ে আছে। শ্রাবণী আয়নকে দেখে বলতে লাগলো, এই ছেলে, আপনার কি কমন সেন্স বলতে কোনো কিছু নেই? আর আপনি কি চোখে কম দেখেন নাকি? একটা জলজ্যান্ত মেয়ে বিছানায় শুয়ে আছে আর আপনি দেখতে পান নাই? আই অ্যাম রিয়েলি সরি। আসলে আমি সত্যি আপনাকে দেখতে পাই নাই।
দেখতে পাবেন কি করে? আপনি তো কানা, এটার জন্য আপনি দেখতে পান নাই। আর আপনি এই রুমে প্রবেশ করেছেন কেন? এটা আমার রুম, আমি প্রবেশ করব না তো কে প্রবেশ করবে শুনি? এই রুমের ভেতরে একমাত্র প্রবেশ করবে এই বাড়ির ছোট ছেলে আয়ান চৌধুরী, মানে আমার ক্রাশ, যাকে আমি ফোনে শুধু একবার দেখেছিলাম, কিন্তু কখনো কথা বলি নাই। ও আই সি, আপনি তো দেখি ওই ব্যাটার প্রেমে পড়ে গেছেন, তাই না? বিদেশ থেকে পড়ালেখা করে এসেছে, কত মেয়ের সাথে কত কিছু করেছে হয়তো। আমার বোন বলেছে যে আয়ান খুবই ভালো, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না, আর আপনি আমাকে এইসব কথা বলতেছেন কেন? আমি কে এটা আপনার না জানলেও চলবে। আপনি এখন আমার রুম থেকে বের হন, আর আশেপাশে একবার তাকিয়ে দেখেন কার ছবি দেয়ালে টাঙানো আছে। শ্রাবণী দেওয়ালের দিকে তাকাতেই দেখতে পেল আয়নের ছবি টাঙ্গানো আছে। এটা দেখে শ্রাবণী কিছুটা লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে চলে আসলো নিচে। অন্যদিকে আয়ন মনে মনে বলতে লাগলো, এই মেয়েটা মনে হয় ভাবির ছোট বোন, কিন্তু দেখতে তো মনে হচ্ছে আমার চাইতে কয়েক বছরের সিনিয়র হবে। যাই হোক, এসব দেখে আমার লাভ নেই, আমি এখন ঘুমিয়ে নেই। অনেক বছর পর দেশের মাটিতে ফিরেছি, একটু না ঘুমালে শান্তি লাগবে না। আয়ন মনে মনে এসব কথাবার্তা বলতেছে। এসব কথাবার্তা বলতে বলতেই কখন যে আয়ন ঘুমিয়ে গেছে খেয়াল নেই। বিকাল 3টা। আয়নকে ডাকতে লাগলো তার আম্মু। আয়ান বাবা, এখন ঘুম থেকে ওঠ, 3টা বেজে গেছে। খাওয়া দাওয়া করে এরপরে না হয় আবার ঘুমাবি। হ্যাঁ আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আর ভাবিকে বলো যে আমার জন্য স্পেশাল যে জিনিসগুলো রান্না করেছে ওই জিনিসগুলো রাখার জন্য। আমি আজকে সবগুলো একসাথে খাবো। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, এরপর না হয় খেতে পারবি। আয়ন চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে আসলো। আয়ন খাবার টেবিলে বসে পড়তে সালমা খাবার দিতে লাগলো। এইদিকে শ্রাবণী দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নকে দেখতেছে। এমন সময় সালমা শ্রাবণীকে ধাক্কা মেরে বলতে লাগলো, কি রে, তুই এইভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন আয়নের দিকে? যা খেতে বস, আমি খাবার দিচ্ছি টেবিলে। আপু, আমি কিছুক্ষণ পর খাবো, ওনার খাওয়া শেষ, এরপরে আমি খেয়ে নিব তোমাদের সাথে। তোমরা দুইজন একসাথে বসো, তোমরা দুজন মেহমান, তোমাদেরকে আগে খাওয়ানো হবে, এরপরে আমরা খাবো। শ্রাবণী আর কোনো কিছু না বলে খাবার টেবিলে বসে পড়ল। মুখে খাবার দিতেছে আর আয়নের দিকে তাকিয়ে আছে শ্রাবণী। আয়ন বিষয়টা খেয়াল করলো, কিন্তু কোনো কিছু বলল না। খাবার শেষ করে আয়ন বলতে লাগলো, ভাবি, এত সুন্দর রান্না আপনি করতে পারেন? ইস, মুখে এখনো লেগে আছে। রাতে আরও ভালো কিছু রান্না করবেন। এখন যেহেতু দেশে চলে এসেছি, আপনার হাতের রান্না খাবো। আমার হাতের রান্নার চেয়ে টেস্ট বেশি হচ্ছে শ্রাবণীর হাতের রান্না। সে অনেক সুন্দরভাবে রান্না করতে পারে। শ্রাবণী, তুই রাতের বেলা আমাকে রান্নার কাজে সাহায্য করবি। ঠিক আছে আপু, রান্নার কাজে না হয় সাহায্য করব। এখন তাহলে আমি রুমে যাই। এ বলে শ্রাবণী আয়নের দিকে তাকিয়ে চলে আসলো তার রুমে। বিছানায় বসে আছে। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো আয়ান। শ্রাবণীকে উদ্দেশ্য করে আয়ন বলতে লাগলো, এই যে বিয়াদ সাহেব, খাবার টেবিলে আপনি ওইভাবে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে কি দেখছিলেন শুনি? আমাকে ভালো লাগে নাকি আপনার? আপনাকে ভালো লাগতে যাবে কেন? আপনি আমার বেয়াই, আপনাকে আমার ভালো লাগলে কি হবে? আর আপনি আপনার রুমে যান। আপনার আম্মু যদি দেখে আপনি আমার রুমে এসেছেন, তাহলে অন্য কিছু মনে করবে। কেউ কোনো কিছু মনে করবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। চলেন বসে বসে গল্প করি দুইজন। ঠিক আছে, চলেন তাহলে। আয়না শ্রাবণী চলে আসলো ছাদে। দুজন পাশাপাশি বসে গল্প করতে লাগলো। এমন সময় সালমা ছাদে আসতে দেখতে পেল শ্রাবণী আয়ন এর সাথে কথা বলতেছে। এটা দেখে সালমা শ্রাবণীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শ্রাবণী, তুই নিচে যা। আর আয়ান, তুমি অনেকদিন পর দেশে ফিরেছো, এখন রেস্ট করো, গল্প রাতের বেলা করতে পারবে সবার সাথে। কি রে, তোকে না বললাম রুমে যাওয়ার জন্য, তুই দাঁড়িয়ে আছিস কেন? শ্রাবণী মাথা নিচু করে চলে গেল তার রুমে। রুমের ভিতর প্রবেশ করতেই দেখতে পেল টেবিলে থাকা তার ফোনটা বাজতেছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে তার বান্ধবী বলতে লাগলো,
কিরে শ্রাবণী, তোর বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তো দেখি তুই তো আমাদেরকে ভুলেই গেছিস। বিদেশ থেকে সুন্দরী বেয়াই এসেছে, তাকে এখন সময় দিতেছিস তাই না রে? আরফিন, বাজে কথা বলবি না। ওনার সাথে আমি কখনো কথা বলি নাই। জাস্ট 1 থেকে 1.5 বছর আগে কথা বলেছিলাম একবার, তাও আবার আপুর ফোন দিয়ে। এরপর আর তার সাথে কথা হয় নাই। আজকে তাকে সরাসরি দেখেছি। দেখতে কেমনটা রে? কেমন রে ছেলেটা? অনেক হ্যান্ডসাম তাই না? বিদেশ থেকে এসেছে, অনেক হ্যান্ডসাম হবে। হ্যাঁ, হ্যান্ডসাম তো বটেই, কিন্তু তাকে আমার অনেক আগে থেকেই ভালো লাগে। এই ভালো লাগাটা যদি ভালোবাসায় পূর্ণতার দিকে যায় তাহলে কি হবে আমি নিজেও জানি না। এবারেতে হয়তো আমার বিয়ে হবে না। হবে না কেন? যদি তুই পরিবার রাজি থাকে তাহলে অবশ্যই হবে। এখানে ম্যাটার করে তোর কথা না, এখানে ম্যাটার করে তোর আব্বু আম্মু এবং তোর বেয়াই এবং আম্মু আব্বুর কথা। তবে কিছুদিন ধৈর্য ধর, তাহলে দেখতেই পাবে কি হয়। আমি মনে করি সেও তোকে পছন্দ করে ফেলেছে, কারণ তুই দেখতে তো মাশাআল্লাহ পরীর চাইতেও অনেক সুন্দর। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। কলেজে ঠিকমতো যাস, কিন্তু সামনে কিন্তু পরীক্ষা আছে। আমাকে সব কিছুই দিবি। আমি দেখি এখানে কয়দিন থাকতে পারি। ঠিক আছে, এসব নিয়ে তুই চিন্তা করিস না, তোকে সব কিছুই দিব। তুই শুধু তোর ওই সুন্দর বেয়াইকে বিয়ে করে নিয়ে আয়। আমরা না হয় তার সাথে কিছুক্ষণ বসে গল্প করব। আবার জেলাস ফিল করিস না কিন্তু। জেলাস ফিল করবো কেন? যদি আমাদের বিয়ে হয় তাহলে তোরা সারা দিন তার সাথে বসে থাক, আমার কোনো সমস্যা হবে না। তবে শরীরে হাতাহাতি করতে পারবি না। 1 হাত দূরে দূরে বসে কথাবার্তা বলবি। বাহ, বিয়ের আগে এত শাসন! যাক ভালো, এখন ফোন রাখলাম রে, রাতে কথা হবে। এ বলে আফরিন কলটা কেটে দিল। অন্যদিকে শ্রাবণী বিছানার উপর শুয়ে আছে। এমন সময় তার বোন সালমা আসলো আর বলতে লাগলো, শ্রাবণী, তুই কালকে সকালে এই বাড়ি থেকে চলে যাবি। যদি কেউ জিজ্ঞেস করে কেন চলে যাচ্ছিস, তাহলে বলবি যে তোর কলেজ আছে, সামনে তোর পরীক্ষা। ঠিক আছে আপু, কালকে না হয় আমি চলে যাব। আর হ্যাঁ, আয়নের সাথে বেশি কথা বলবি না। রাতে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি রুমে গিয়ে ঘুমিয়ে যাবি। আয়ান নিচে যাইতেছে। এমন সময় সালমার কথাগুলো শুনে ফেলেছে আয়ান। আরো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আরো কিছু কথা শুনে আয়ান চলে আসলো নিচে। তার আম্মুর পাশে বসে বলতে লাগলো, আম্মু, ভাবি কি কখনো তোমার সাথে বা এই বাড়ির কারোর সাথে খারাপ ব্যবহার করেছে? না তো, হঠাৎ তুই কেন এরকম কথাবার্তা বলতেছিস? তোর ভাবি খুবই ভালো। তোর ভাইয়া তোর ভাবির সাথে 4 বছর রিলেশন করে এরপরে বিয়ে করেছে। ও আচ্ছা, যাক, তাহলে খুব ভালোই হয়েছে। ভাইয়াও রিলেশন করে বিয়ে করেছে। আমিও দেখি কোনো একটা মেয়ে পাই কিনা। যদি মনের মতো একটা মেয়ে পাই তাহলে তোমাদেরকে জানাবো। মনের মতো মেয়ে তো আমাদের বাড়িতেই আছে। শ্রাবণীকে তোর পছন্দ হয় না নাকি? এর চাইতে আর সুন্দরী মেয়ে তো বাংলাদেশে নেই। ফুলের মতো তার মন, পরীর চাইতেও সুন্দর। পছন্দ হবে না কেন? কিন্তু সে তো আমার বেয়াইন, তাকে আবার বিয়ে করে কিভাবে? এক বাড়িতে 2 বোন থাকলে তো অনেক সমস্যা। আচ্ছা যাই হোক, এসব বিয়ের ব্যাপারে না হয় পরে কথাবার্তা বলা যাবে। আব্বু কখন আসবে? আর আমি চাইতেছি যে খুব তাড়াতাড়ি অফিসে জয়েন করার জন্য। বাড়িতে এসেছিস, আর কয়েকটা দিন রেস্ট কর, এরপরে না হয় অফিসে জয়েন করবি। বসে থাকতে ভালো লাগে না। বন্ধু বান্ধব তো সবগুলো মনে হয় নিজ নিজ কাজে লেগে পড়েছে। দেখি আজকে সন্ধ্যাবেলা বাইরে বের হব। যদি তাদেরকে পাই আগের জায়গায় তাহলে খুব ভালো হবে। এ বলে আয়ন ওইখান থেকে চলে আসলো আবারও তার রুমে। অন্যদিকে শ্রাবণী বিছানায় শুয়ে রইল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় আয়ন চলে আসলো বাইরে। হেঁটে হেঁটে যাইতেছে। এমন সময় পিছন থেকে একটা ছেলে বলে উঠল, কি রে আয়ান, তুই বিদেশ থেকে চলে এসেছিস? আয়ন পিছন ফিরতে দেখতে পেল ফাহিম দাঁড়িয়ে আছে। ফাহিম হচ্ছে আয়নের ছোটবেলার বন্ধু। আয়নকে জড়িয়ে ধরে ফাহিম বলতে লাগলো, শালা, তুই বিদেশ থেকে বাড়িতে আসবি আর আমাদেরকে একবার জানাবি না? আমাদেরকে জানালে তো আমরা তোকে নিয়ে আসতে পারতাম। আমি একমাত্র আম্মুকে আর ভাবিকে জানিয়েছি, আর কাউকে জানাই নাই। ভাবছিলাম সবাইকে সারপ্রাইজ দিব। দুপুরবেলা বাসায় এসেছি, এখন বের হয়েছিলাম তোদের সাথে দেখা করতাম, কিন্তু তোকে রাস্তায় পেয়ে গেছি। যাক, ভালোই হয়েছে।
বাকি সবার কি খবর? ওরা সবাই কাজে নাকি? না রে, কেউ কাজে যায় না, তার বাবার হোটেলে বসে বসে খায় আর ঘোরাঘুরি করে গার্লফ্রেন্ড নিয়ে। কি বলিস এসব? আমি আরও ভাবছিলাম তোরা সবাই কাজকর্ম করে বউ বাচ্চা নিয়ে সেটেল হয়ে গেছিস, কিন্তু এখন তো দেখি অন্য ব্যাপার। হ্যাঁ, কেউ কাজে যায় না, আর এক সপ্তাহ কাজে গেলে 2 সপ্তাহ বসে থাকে। চল, ওরা সবাই নদীর পাড়ে বসে আছে, আমরাও যাই। তুই গিয়ে ওদেরকে সারপ্রাইজ দিবি। এই বলে ফাহিম আর আয়ান চলে আসলো নদীর পাড়ে। এসে দেখে তার বাকি বন্ধুরা বসে বসে সিগারেট খাইতেছে। আয়নকে দেখে সবাই তো অবাক। বাপ্পি, লামিম, নীরব এসে আয়নকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ কোলাকুলি করার পর বাপ্পি আয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শালা, তুই বিদেশ থেকে ফিরেছিস আর আমাদেরকে একটা বার খবর দিলি না? মেসেঞ্জারে তো আমরা সবাই অ্যাড ছিলাম, আমাদেরকে একটা মেসেজ দিলেই তো হতো। মেসেজ দেই নাই, ভাবছিলাম তোদেরকে এসে সারপ্রাইজ দিব, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি তোদের কাণ্ড কারখানা দেখে। শালা, তোরা না সিগারেট দেখতে পারতি না, আর এখন দেখি সিগারেট হাত থেকে ছাড়িস না। আরে শালা, আর বলিস না, এই লাউড়া না খাইলে আমাদের মন টিকে না। বাপ্পির কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। সবাই বসে আড্ডা দিতে লাগলো। রাত 11:45 এমন সময় আয়ন সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোরা কালকে আমাদের বাসায় চলে আসিস, কালকে আমাদের বাসায় আড্ডা দিব কিন্তু। আর ভাবির হাতে রান্না খাবো, বেশ মজার রান্না করে ভাবি, বেশ মজার মজার রান্না করে ভাবি। তাহলে তো যাইতেই হবে, আমরা না গেলে মজার মজার খাবার খাবে কে? কালকে সকাল 10টায় আমরা সবাই চলে যাব, চিন্তা করিস না। বাপ্পি এসব কথাবার্তা বলতেছে আয়নকে। আয়ন তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আয়নের আম্মু এসে দরজা খুলে দিল। আয়নকে দেখে বলতে লাগলো, কি রে, তুই সেই সন্ধ্যাবেলা বের হয়ে এখন রাত 12টা বাজে, তোর ফেরার সময় হয়েছে? তুই দেশে এরকম করবি বলেই তোর আব্বু তোকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল পড়ালেখা করার জন্য। দেশে এসে আবারও তুই বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠলি। আম্মু, 7 বছর পর ওদের সাথে দেখা হয়েছে, একটু আড্ডা দিয়েছি বলে তুমি এইভাবে কথা বলতেছো? আর কখনো আমি তোমাদের সামনে আসবো না, আর বাহিরেও বের হব না। কালকে আমি আবার আমেরিকার টিকিট কেটে চলে যাব। বাবা প্লিজ রাগ করিস না, তুই রাগ করলে আমার যে ভালো লাগে না। ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়, আমি খাবার দিতেছি। সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল। আয়ন কিছু না বলে ওইখান থেকে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ টিভি দেখে রুমে এসে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। অন্যদিকে শ্রাবণী বসে আছে, তার চোখে ঘুম আসছে না। শ্রাবণী মনে মনে বলতে লাগলো, আমি জানতাম এই বাড়িতে আসলে কিছু হবে। আমি জানতাম এই বাড়িতে আসলে কিছু না কিছু হবে, যেরকম আজকে হয়েছে। আয়ান, তার সাথে তো আমি তেমন বেশি কথাও বলি নাই, আর আপু আমাকে কালকে এই বাড়ি থেকে চলে যেতে বলতেছে। থাক, কি আর বলবো, বড় আপু যা বলবে তাই তো করতে হবে। কালকে সকাল সকাল না হয় চলে যাব, যাতে বাড়িতে গিয়ে আবার কলেজে যেতে পারি। এসব ভাবতে ভাবতে শ্রাবণী ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। শ্রাবণী রেডি হয়ে তার ব্যাগপত্র নিয়ে নিচে নামতে দেখতে পেল আয়নের আম্মু আর আব্বু বসে আছে। শ্রাবণীকে চলে যেতে দেখে আয়নের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার শ্রাবণী, তুমি কালকে এসেছো, বলেছো যে এখানে থাকবে কয়েকদিন, আবার এখন চলে যাইতেছো, কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয় নাই, এমনিতেই চলে যেতেছি। সামনে তো আমাদের পরীক্ষা, কলেজে যেতে হবে, এটার জন্য চলে যেতেছি। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে যাও তাহলে তুমি। তবে আর 2 থেকে 3টা দিন থেকে গেলে খুবই ভালো হতো। না আম্মু, সে থাকতে পারবে না, তার জরুরি যেতেই হবে, কারণ তার সামনে পরীক্ষা। এখন যদি নিয়মিত ক্লাস না করে তাহলে পরীক্ষা কি লিখবে? এটাও তো কথা। আচ্ছা, পরীক্ষা শেষ করে এরপরে না হয় শ্রাবণী তুমি চলে আসবে। আচ্ছা, আমি তাহলে এখন যাই। এই বলে শ্রাবণী চলে গেল অন্যদিকে। আয়ন এখনো ঘুমাচ্ছে। সকাল 10টা 10 মিনিট। আয়ন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যেতে দেখতে পেল তার বন্ধুরা বসে বসে তার আম্মুর সাথে কথা বলতেছে। এটা দেখে আয়ন বলতে লাগলো, কিরে, তোরা আমাদের বাসায় আসবি, আমাকে একবার ফোন দিতে পারলি না? আমাকে ফোন দিলে তো আমি ঘুম থেকে উঠে যেতাম তাড়াতাড়ি। তুই বিদেশ থেকে এসেছিস, এই দেশের কান্ট্রি টাইম আর আমাদের দেশের কান্ট্রি টাইম এক না, এটার জন্য আর তোকে ডাক দেই নাই। এখন বস,
আর ভাবি, আপনি একটু কষ্ট করে আমাদের জন্য চা বা কফি বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। তোমরা বসো, আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এই বলে সালমা চলে গেল রান্নাঘরে। বেশ কিছুক্ষণ পর সালমা সবার জন্য চা নিয়ে চলে আসলো। সবাইকে চা দিয়ে আবারও রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। এইদিকে আয়ন এর সব বন্ধুরা চা খেয়ে চলে আসলো আয়নের রুমে। আয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই আয়ন, তোর না একটা বেআইন আছে, ওই বেআইনের কি খবর? বিয়ে হয়ে গেছে নাকি? না, বিয়ে হয় নাই এখনো। গতকালকে আমাদের বাসায় এসেছিল, কিন্তু আজকে তো একবারও চোখের সামনে দেখলাম না। হয়তো চলে গেছে। সে আমাকে বলেছিল সে নাকি আমাকে খুব পছন্দ করে, কিন্তু আমি তাকে কোনো উত্তর দেই নাই, আর ভাবি তাকে বকাবকি করেছে। ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি। তোর ভাবি হয়তো চাচ্ছে না তার ছোট বোন এই বাড়িতে আসুক তোকে বিয়ে করে। হ্যাঁ, সে চাইতেছে না এই বাড়িতে আসুক, তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বিয়ে করলে শ্রাবণীকে করব, অন্য কাউকে করব না। আমিও দেখিয়ে দিব ভাবিকে যে আমি তার বোনকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। আয়ান এসব কথাবার্তা বলতেছে, অন্যদিকে আয়নের ভাবি দরজার বাহিরে থেকে সবকিছুই শুনে ফেলেছে। সবকিছু শোনার পর আয়নের ভাবি বলতে লাগলো, আয়ান, এই নাও, তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। বসে বসে এগুলো খেতে থাকো। দুপুরে রান্না করব, খাওয়া দাওয়া করে এরপরে তোমরা সবাই বাড়িতে যাবে। এর আগে বাড়িতে যেতে পারবে না। ঠিক আছে ভাবি, আপনি যেহেতু নিজের হাতে রান্না করবেন, আপনার হাতে রান্না খেতে তো হবেই। আপনার হাতে রান্না না খেলে আমরা মনে করব না যে আপনি এই বাড়ির নতুন বউ। আমার বিয়ে হয়েছে এই বাড়িতে আজকে প্রায় 2 বছরের উপরে, আর তোমরা বলছো আমি এই বাড়ির নতুন বউ? এটা হয় না। এখন আয়ান বিয়ে করলে তোমরা বলতে পারবে নতুন বউয়ের হাতে রান্না খাবে, কিন্তু আমি তো পূর্ণ হয়ে গেছি। ভাবি, কি যে বলেন না আপনি! আপনি আবার পুরাতন হয়ে গেছেন। আপনার হাতের রান্না মাত্র একদিন হয়েছে খেয়েছি। এমন তো আর না যে 1 মাস হয়ে গেছে খাবার খাইছি। আপনার হাতের রান্না তাহলে বলতে পারতাম আপনি পুরনো হয়ে গেছেন, কিন্তু আপনার হাতের রান্না মাত্র একদিন খাইছি, আপনি এখনো নতুন আছেন। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমি যাই, গিয়ে তোমাদের জন্য রান্না করি। তোমরা বসে বসে আড্ডা দাও। আয়ন বসে বসে আড্ডা দিতে লাগলো তার বন্ধুদের সাথে। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আয়ন তার বন্ধুদের সাথে চলে আসলো নিচে। অন্যদিকে শ্রাবণী তার বাড়ি থেকে ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। বেশ কিছুক্ষণ বসে আছে, এমন সময় আফরিন এবং তার আরও 2জন বান্ধবী আসলো। আফরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই এখানে কি করিস? তুই না তোর আপুর বাড়িতে গিয়েছিলি, হঠাৎ চলে আসলি কেন? এমনিতেই চলে এসেছি, আপু বলেছে যে চলে আসার জন্য, তাই চলে এসেছি। তোর আপু বললে তো তুই আসার কথা না। নিশ্চয়ই কোনো কিছু করেছিস ওইখানে। সত্যি করে বল তো, কি করেছিস তুই? আমি সত্যি কথা বলতেছি, আমি কোনো কিছু করি নাই। আয়ান আমার সাথে একটু কথা বলেছে দেখে এটার জন্য আপু রেগে গেছে, তাই আমাকে পাঠিয়ে দিয়েছে। আর আপু হয়তো চায় না আমি ওই বাড়িতে থাকি বা ওই বাড়ির বউ হয়ে যাই। তোর আপু না চাইলে কি হবে? যদি তোর বিয়ে চাই তাহলে তো তোকে বিয়ে করতেই হবে। তোর আব্বু আম্মু যদি রাজি থাকে তাহলে কি তুই না করতে পারবি? ওরা যদি রাজি থাকে তাহলে আমি না করে কি করব? ওনার মতো একজন হ্যান্ডসাম এবং কেয়ারিং হাজবেন্ড পাইলে তো আর কোনো কিছুই লাগে না। আচ্ছা, সে তোকে কবে কেয়ার করেছে আমাকে একটু বলবি? সে হয়তো হ্যান্ডসাম, কিন্তু তোকে আবার কবে কেয়ার করলো এটা একটু বলতো। করেছে, একটা না একটা সময় করেছে। এটার জন্যই তো বললাম, কেয়ারিং হাজবেন্ড যদি ওনার মতো হয় তো তাহলে আর কি লাগে। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস। আচ্ছা, যাই হোক, চল এখন ক্লাসরুমে যাই, পরেরটা পরে দেখা যাবে। শ্রাবণী এইসব নানান বিষয়ে কথাবার্তা বলতেছে আর ক্লাসরুমের দিকে এগিয়ে যাইতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মেসেঞ্জারে আয়ন কল দিয়েছে। কলটা রিসিভ করবে নাকি করবে না এসব চিন্তা ভাবনা করতেছে। এমন সময় আফরিন শ্রাবণীকে ধাক্কা মেরে বলতে লাগলো, কিরে, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? তোর কেয়ারিং হ্যান্ডসাম বয় ফোন দিয়েছে, রিসিভ কর। রিসিভ করে জিজ্ঞাসা কর কেন ফোন দিয়েছে। আফরিনের কথা শুনে শ্রাবণী তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করতেই ও পাশ থেকে আয়ন বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমাকে না বলে চলে গেছেন কেন? আপনাকে কেউ বলেছে নাকি এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য? না, কেউ আমাকে বলে নাই। আমি এমনিতেই চলে এসেছি, কারণ সামনে আমার পরীক্ষা, এইটার জন্য চলে এসেছি। আর আপনি ঘুমিয়েছিলেন তাই আর আপনাকে ডাক দেই নাই।
সকাল সকাল চলে এসেছি তো, আর এখন আমি কলেজে আছি। ফোনটা রাখলাম, অন্য সময় কথা হবে। এই বলে শ্রাবণী কলটা কেটে দিল। অন্যদিকে আয়ন চুপচাপ বসে আছে। এমন সময় সালমা এসে আয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আয়ান, তোমার মন খারাপ কেন? কেউ কি কিছু বলেছে নাকি? না ভাবি, কেউ কিছু বলে নাই, এমনিতেই আর কি একটু মন খারাপ। আচ্ছা, আপনার বোন এসেছিল, চলে গেছে নাকি? আয়নের মুখে শ্রাবণীর কথা শুনে সালমা কিছুটা বিরক্ত হয়ে বলতে লাগলো, হ্যাঁ, সে চলে গেছে, তার তো সামনে পরীক্ষা, এটার জন্যই। কেন, কোনো কিছু বলবে নাকি? বলতে চাইলে আমাকে বলতে পারো, আমি তো তোমার ভাবি। না ভাবি, তেমন কিছু না, এমনিতেই আর কি জিজ্ঞেস করলাম চলে গেছে নাকি। ভাবি, একটা বেবি নিয়ে নেন, এই বাড়িতে তো একটা বেবির দরকার। হ্যাঁ, তোমার বিয়ে দিয়ে এরপরে আমি বেবি নিয়ে নিব। আমার বেবির 2 বছর হলে তখন না হয় তোমরা বেবি নিবে। ঠিক আছে, এটা পরিস্থিতি বোঝা যাবে কখন নেওয়া যায় আর কখন না নেওয়া যায়। তবে আমি একটা মেয়েকে পছন্দ করি, আশা করতেছি যদি তার পরিবার রাজি হয় তাহলে খুব শীঘ্রই বিয়ে করে ফেলবো। সালমা কিছুটা চমকে উঠল আর বলতে লাগলো, কি বলছো এসব? তোমার জন্য তো আমরা একটা মেয়ে ঠিক করে রেখেছি। মেয়েটা মাদ্রাসায় পড়ালেখা করে, খুবই ভালো, তোমার সাথে মানাবে। ভাবি, আমি যাকে পছন্দ করি তাকেই আমি বিয়ে করব। আপনাদের কথাই তো আর আমার চলবে না। তার পরিবার রাজি হলে বিয়ে হবে, আর রাজি না হলে তো বিয়ে হবে না। হ্যাঁ, এটা ঠিক বলেছ। তোমার পছন্দ মানে তোমার পছন্দ আমাদের তো আর পছন্দ হবে না। আমরা তো আর কেউ সংসার করব না, তোমার সংসার করবে তোমরা দুইজনই। আচ্ছা, মেয়েটার নাম কি একটু বলবে? এটা সিক্রেট, এটা বলা যাবে না। যদি এটা বলতে পারতাম তাহলে আমি আপনাকে আরও অনেক আগেই বলে দিতাম যে এরকম মেয়েকে পছন্দ করি। আমি তো তোমার ভাবি, আমাকে বলো, কোনো সমস্যা হবে না। না ভাবি, একবার যেহেতু বলেছি এটা সিক্রেট, তার মানে এটা সিক্রেট। এখন আর কোনো কিছু বলা যাবে না। কাল থেকে অফিসে জয়েন করব। হ্যাঁ, তুমি তো নিচে গিয়ে বলেছো, আমিও শুনেছি। যাক, দোয়া করি তুমি খুব ভালোভাবে তোমার কাজটা যাতে করতে পারো। আর যেই মেয়েকে পছন্দ করবে আমাকে বলবে আগে, এরপরে যা করেন আমিই করব। আমি আপনার বোনকে পছন্দ করি, সে আমার সিনিয়র। তবে যাই হোক, পছন্দ করি তো বিয়ে করে নিলেই পরে সিনিয়র জুনিয়র এসব আর বলতে পারবে না কেউ। সালমা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর সাইমা চলে গেল তার রুমে। অন্যদিকে আয়ন তার আমেরিকান বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর কলটা কেটে দিয়ে বাইরে চলে আসলো। তাদের গাড়িটা নিয়ে তাদের অফিসের দিকে যেতে লাগলো আয়ন। বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো তাদের অফিসে। আয়ন গাড়িটা পার্কিং করে উপরে যেতে লাগলো। 5 তলায় উঠে সোজা তার আব্বুর কেবিনে চলে আসলো। আয়নকে দেখে তার আব্বু বলতে লাগলো, কি রে, তুই অফিসে আসবি, আমাকে একবার বলবি না? আমাকে একবার বললে তো আমার সকল বিজনেস পার্টনারদের সাথে তোর পরিচয় করিয়ে দিতে পারতাম। তারা কিছুক্ষণ আগে বের হয়ে গেছে মিটিং শেষ করে। তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি তাদেরকে ফোন দিয়ে বলতেছি আসার জন্য। বলার দরকার নেই, কাল থেকে তো আমি অফিসে জয়েন করব। তখন তাদের সাথে তো দেখা হবেই। তাদের সাথে দেখা হলে তখন পরিচয় হয়ে নিব। ঠিক আছে, চল তাহলে। এখন তোকে পুরো অফিস ঘুরে ঘুরে দেখাই কোথায় কি আছে। কাল থেকে তো তুই জয়েন করবি, তখন তো তুই আর বুঝবি না কোথায় কি আছে। আজকে যেহেতু চলে এসেছিস, তোকে বুঝিয়ে দিই। আয়নের আব্বু আয়নকে পুরো অফিস ঘুরিয়ে দেখাতে লাগলো। দীর্ঘ 2 ঘন্টা ঘোরাঘুরি করে পুরো অফিস ঘুরে দেখে ফেলল। আয়ন এবং তার আব্বু বসে আছে কেবিনে। এমন সময় আয়নের আব্বু আয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খিরে, তোর সমস্যা কি? তুই মন খারাপ করে আছিস নাকি? অফিসে আসলে সবকিছু ঘুরিয়ে দেখলাম, তোকে দেখে মনে হচ্ছে তোর মন খারাপ। না আব্বু, আমার মন খারাপ না, এমনিতেই ভালো লাগে না, তাই আর কি মন খারাপ একটু। সত্যি করে বল তো, কি হয়েছে? কেউ কি কিছু বলেছে নাকি তোকে? না আব্বু, কেউ কিছু বলে নাই। বললে তো আমি তোমাকে বলতাম। আমি একটা মেয়েকে পছন্দ করি, জানি না তার আব্বু আম্মু এবং বড় বোন দিবে কিনা আমার হাতে তাকে। দিবে না কেন? আমাদের কি কোনো দিক দিয়ে কমতি আছে নাকি যে দিবে না? 100 বার দিতে হবে তাদেরকে। কোন মেয়েটাকে পছন্দ করিস আমাকে বল, আমি তার আব্বু আম্মু এবং বড় বোনের সাথে কথা বলে দেখি তারা কি বলে। এখন কিছু বলার দরকার নেই, সামনে
তার পরীক্ষা, আর আমিও অফিসের কাজ ঠিকমতো ধরে নেই। এরপর না হয় তাদের বাড়িতে যাওয়া যাবে। ঠিক আছে, এখন কি তুই বাড়িতে চলে যাবি নাকি ঘোরাঘুরি করবি? এখন বাড়িতে চলে যাব, তবে রাস্তায় যদি বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় তাহলে বাড়িতে যাব না। ও আচ্ছা, ঠিক আছে, যা তাহলে। আর এক কাজ কর, কাছেই একটা সুন্দর জায়গা আছে, তোর বন্ধুদেরকে বললে নিয়ে যাবে। ঠিক আছে আব্বু, এখন তাহলে আমি যাই। এই বলে আয়ন চলে গেল বাসায়। গাড়িটা রেখে তার বন্ধুদেরকে ফোন দিয়ে নিয়ে চলে গেল পার্কে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যায় চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার ভাবি এসে দরজা খুলে দিল। আয়ন কোনো কিছু না বলে সোজা চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আয়ন তার ফোনটা হাতে নিয়ে মেসেজ দিল শ্রাবণীকে। এমন সময় শ্রাবণী এর রিপ্লাই দিল। কি হয়েছে? মেসেজ দিয়েছেন কেন? আপনি আমাকে মেসেজ দিয়েন না। আপনি আমাকে মেসেজ দিলে আপু যদি জানতে পারে তাহলে আমাকে বকাবকি করবে। আপনার আপু আপনাকে বকাবকি করবে কেন? আচ্ছা, একটা সত্যি কথা বলবেন, আপনি কি আমাকে পছন্দ করেন বা ভালোবাসেন? হ্যাঁ, আমি আপনাকে পছন্দ করি আর ভালোবাসি। আপনি প্লিজ আমাকে এইসব বিষয়ে আর কোনো কথা জিজ্ঞাসা করবেন না বা আমার সাথে যোগাযোগ করবেন না। ঠিক আছে, আপনার সাথে আর যোগাযোগ করব না। ফোন রাখলাম তাহলে এখন। আর হ্যাঁ, 6 থেকে 7 মাস ওয়েট করেন, এরপরে দেখতে পারবেন আমি কি করি। এই বলে আয়ন কলটা কেটে দিল। এইদিকে শ্রাবণী মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার? এই ছেলেটা আমাকে 6 থেকে 7 মাস ওয়েট করতে বলেছে কেন? আর 6 থেকে 7 মাস পর সে কি করবে কিছুই তো বুঝলাম না। আচ্ছা, 6 থেকে 7 মাস ওয়েট করে দেখি কি হয়। শ্রাবণী মনে মনে এসব কথা বলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বোন সালমা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই সালমা বলতে লাগলো, কি রে শ্রাবণী, তুই কি আয়নের সাথে কথা বলিস নাকি? না তো আপু, কালকে ওই একবার কথা বলেছিলাম তাদের বাড়িতে, এরপরে তো আর কোনো কথা হয় নাই। কেন, কোনো কিছু হয়েছে নাকি? না, কোনো কিছু হয়নি। আর তোর ফোনটা একটু আমার কাছে নিয়ে দে, আমি আম্মুর সাথে কথা বলবো, জরুরি কিছু কথা বলার আছে। আচ্ছা, একটু ওয়েট করো, আমি তো আমার রুমে নিচে গিয়ে তোমাকে কল দিতেছি। এ বলে শ্রাবণী চলে গেল নিচে। সালমাকে কল দিতে সালমা কলটা রিসিভ করলো। এইদিকে শ্রাবণী ফোনের লাউড স্পিকার বাড়িয়ে দিয়েছে যাতে শুনতে পারে তার বোন কি বলে। সালমা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, শ্রাবণীকে বলে দেবে আমার দেবর আয়নের সাথে যাতে কথা না বলে, আর যত তাড়াতাড়ি পারো তার বিয়ে দিয়ে দাও। কেন, কি হয়েছে? আর তারা তো বেআইন, তারা কথা বলতেই পারে, তাতে তোর সমস্যা কি? আমার অনেক সমস্যা আছে। তোমার মেয়ে আমার দেবরকে পছন্দ করে। আমার শ্বশুর বাড়িতে আসতে না আসতেই সে আমার দেবরকে নিয়ে ছাদে চলে গেছে। পরে দুইজন কথা বলেছে, আমি তাকে বারণ করার পরে সে চলে গিয়েছে। ওমা, তুই যদি তোর দেবরের সাথে কথাবার্তা বলতে পারিস তাহলে শ্রাবণী কেন পারবে না? শ্রাবণীর তো বেআই, সে অবশ্যই পারবে। আম্মু, আমি চাই না আমাদের দুই বোনের এক বাড়িতে বিয়ে হোক। এটার জন্য আমি তোমাকে বলেছি শ্রাবণীকে একটু সাবধান করে দেবে, বলবে যে কথা না বলার জন্য, আর যত দ্রুত পারো তার বিয়ে দিয়ে দাও। এখন বিয়ে দিব না তার। আর আয়ানের আব্বু আম্মু যদি আমার কাছে এসে বলে আমার ছোট মেয়েকে তার ছোট ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য, তাহলে আমি অবশ্যই বিয়ে দেব, কারণ আয়ান ছেলেটা খুবই ভালো। তার মানে তুমি বলতে চাইছো আমাদের দুই বোনকে এক বাড়িতে রাখার জন্য? হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক না আম্মু। তুমি যতই চেষ্টা করো না কেন, আমি শ্রাবণীকে এবারে বউ করে আনবো না। টাকার লোভে অহংকারী হয়ে গেছিস, তাই না রে? আবার দেখিস তোর এই লোভ যাতে তোর সংসার না ভেঙে দেয়, এই বলে দিলাম। আর শ্রাবণীর এখন বিয়ে হবে না। এ বলে শ্রাবণী আম্মু কলটা কেটে দিয়ে শ্রাবণীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শ্রাবণী, তুই কি আয়ানকে পছন্দ করিস? সত্যি করে বলবি কিন্তু। হ্যাঁ আম্মু, আমি তাকে পছন্দ করি, আর সেও মনে হয় আমাকে পছন্দ করে। তবে সে আমাকে কিছুক্ষণ আগে মেসেজ দিয়ে বলেছে যে 6 থেকে 7 মাস অপেক্ষা করার জন্য। এরপরে উনি যেন কি করবে। আচ্ছা, তুই ওর সাথে মেসেজের মাধ্যমে কথা বলবি, ফোনে কথা বলবি না। 6 থেকে 7 মাস ওয়েট কর। আর তোর তো প্রায় 1 বছর পর আবার পরীক্ষা। যদি 6 থেকে 7 মাসের ভিতরে সে কিছু না বলে বা কিছু না করে, তাহলে আমরা সিদ্ধান্ত নিব যে তোর বিয়ে দিব অন্য কারোর সাথে। ঠিক আছে আম্মু, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করবে। তবে 6 থেকে 7 মাস ওয়েট করো, দেখো সে কি করে, আমিও দেখতে চাই।
শ্রাবণী এইসব কথা বলে তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তার রুমে। দেখতে দেখতে রাত কেটে গেল। পরের দিন সকাল 10টা। আয়ন ঘুম থেকে উঠে শ্রাবণীকে মেসেজ দিতেই শ্রাবণী মেসেজে রিপ্লাই দিল। বেশ কিছুক্ষণ মেসেজের মাধ্যমে কথা হলো তাদের। আয়ন 11টার সময় চলে আসলো অফিসে। তার আব্বুর সাথে বসে বসে কাজ করতেছে। এমন সময় ম্যানেজার আসলো। আয়নের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার গতকালকে যে মিটিংটা আমরা কমপ্লিট করেছিলাম ওই মিটিংটার প্রজেক্ট বসুন্ধরা গ্রুপ নিয়ে এসেছে, কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছি তো আমাদের উপস্থাপন খুব ভালো হয়েছে এবং আপনি নিজে উপস্থাপন করেছেন যাতে এই বড় প্রজেক্টটা আমরা হাতে পেয়ে থাকি, কিন্তু এরকমটা হলো কেন? কোন গ্রুপের সাথে মিটিং হয়েছে আপনি তাদেরকে আবার একটু ফোন দিয়ে বলেন আমাদের অফিসে আসার জন্য। আমিও দেখতে চাই তারা কিভাবে আমাদের অফিসে বসে মিটিং করে, অন্য অফিসকে ডিল ফাইনাল করে দিয়ে যায়। আয়ান, এত অধৈর্য হোস না। অধৈর্য হয়ে গেলে কোনো কিছুই করা সম্ভব না। একটু অপেক্ষা কর, আমিও দেখতে চাই কেন এরকমটা হয়েছে। এই বলে আয়নের আব্বু কল দিল সকল বিজনেসম্যানকে। 2 ঘন্টার মধ্যে তারা উপস্থিত হলো আয়ন গ্রুপ অফ কোম্পানিতে। সবাই একসাথে বসে আছে। এমন সময় আয়ন উঠে দাঁড়ালো আর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনারা এটা কিভাবে করলেন আমাকে একটু বোঝাবেন? আমার আব্বু এত স্পষ্টভাবে আপনাদেরকে প্রজেক্ট বুঝিয়ে দিয়েছে, তারপরেও কেন আপনারা আমাদেরকে প্রজেক্ট দেন নাই? বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানিকে কেন দিয়েছেন? মিস্টার আয়ন চৌধুরী, আপনাদেরকে কেন প্রজেক্টটা দেওয়া হয় নাই আপনারা এটা জানতে চাইতেছেন? তাহলে শুনেন, বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানি আমাদের সাথে ডিল করেছে যে আপনাদের থেকে প্রায় 2 টাকাও কম নিয়ে এরপর এই কাজটা করে দেবে। 2 টাকা করে কম মিলে কতটা কোটি টাকা আমরা পেতে পারি জানেন? যদি আমরা আপনাদেরকে 2 টাকা করে বেশি দেই তাহলে আপনারা অনেক লাভ করবেন। ও আচ্ছা, আপনারা লাভ আর লস হিসাব করেছেন। ওয়েট, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কত কোটি টাকা লাভ করব আর কত করে টাকা বের হবে। আয়ন তাদেরকে স্পষ্টভাবে দেখাতে লাগলো। বেশ কিছুক্ষণ তাদেরকে দেখানোর পর আয়ন তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি নিজের চোখে দেখেন আমরা কত টাকা লাভ করব এই প্রজেক্ট থেকে। মাত্র 97,86,890 টাকা লাভ করব। আর আপনি এই প্রজেক্ট বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানিকে দিলে তারা আপনাকে 2 নাম্বার মাল দিবে। আর আমাদের মালগুলো একবার চেক করে দেখেন, প্রত্যেকটা মাল 1 নাম্বার এবং বাহিরের দেশ থেকে আমদানি করা। যদি আপনারা দেখতে চান লিস্ট তাহলে আমি দেখাতে পারি। এই যে দেখেন, প্রত্যেকটা জিনিস বাহিরের দেশ থেকে আমদানি করা হয়েছে, এখানে কোনো 2 নাম্বার মাল নেই। আর আপনি বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানিকে জিজ্ঞেস করতে পারেন তারা মালগুলো কোথায় থেকে আনে এবং কোথায় থেকে তৈরি করা হয়। আপনারা কোথায় থেকে মালগুলো আমদানি করেন আমাকে সকল কিছু ডিটেলস দেখান এবং মালগুলো কোথায় রাখা আছে আমাদেরকে দেখান। আপনারা যদি সব কিছু দেখাতে পারেন তাহলে আমি সিদ্ধান্ত নেব কার কাছে এই প্রজেক্টটা দেওয়া হবে। আমি আপনাদেরকে জোর করে বলতেছিলাম প্রজেক্টর আমাকে দেন, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি মালগুলো আমরা কোথায় থেকে আমদানি করি এবং কিভাবে ব্যবহার করি। অর্থাৎ বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানি কোথায় থেকে আমদানি করে আর তাদের কত টাকা আয় হয় এবং ব্যয় হয়। স্যার, আমরা আমাদের রাইজিং মিল থেকে এইসব কিছু তৈরি করে থাকি। এটার জন্য আমি আপনার কাছ থেকে কম টাকা মূল্য চেয়েছি, কারণ মালগুলো বাংলাদেশি। তাহলে আপনি গতকালকে আমাকে মিথ্যা কথা বলছেন কেন যে এই মালগুলো আপনি চায়না থেকে কিনে নিয়ে আসেন? আপনাকে যা অর্থ এবং কাজ দিয়েছিলাম সবগুলো এখন আয়ন গ্রুপ অফ কোম্পানি পাবে। স্যার প্লিজ, আপনি এত বড় সর্বনাশ করবেন না আমার। আপনি প্লিজ আমাকে অর্ধেকটা কাজ দেন। আপনি যদি আমাদেরকে কাজ না দেন তাহলে আমরা কিভাবে নিজেদের জীবন চালাবো এবং কর্মীদের জীবন চালাবো? ফজলুল সাহেব, আপনি রাইজিং মিল থেকে নিজে সব কিছু তৈরি করেন। সত্যি কথা বলতেন যে আমরা আমাদের বাংলাদেশ থেকে সব কিছু তৈরি করি, তাহলে উনি বিবেচনা করে দেখতো আপনাকে দিবে নাকি আমাদেরকে দিবে। আপনি এখানে মিথ্যা কথা বলেছেন। আয়ান, উনি মিথ্যা কথা বলুক আর সত্যি কথা বলুক তাতে আমার কোনো যায় আসে না। ওনাকে আর কোনো প্রজেক্ট এর কাজ দেওয়া হবে না।
আর তোমাকে ধন্যবাদ, অফিসে নতুন জয়েন্ট করে আমার চোখ খুলে দিয়েছো। এই নাও প্রজেক্টের ডিল, এর পুরো টাকা আমি দিয়ে রাখছি। ধন্যবাদ আপনাকে। আর ফজলুল সাহেব, আগে আপনি আপনার সব কিছু ঠিকঠাক করে এরপরে বাকি প্রজেক্টের সাথে যুক্ত হবেন। আমাদের কোম্পানির সাথে যতগুলো ডিল আছে সবগুলো ডিল আমরা ক্যান্সেল করে দিয়েছি। প্লিজ আয়ান, এমন করবেন না। আপনারা সবাই যদি এইভাবে সব প্রজেক্ট নিয়ে নেন তাহলে আমার যে কোম্পানি একেবারে বন্ধ হয়ে যাবে। আপনারা প্লিজ আমাকে কয়েকটা দিন সময় দেন। আমি কয়েকদিনের ভিতরে চায়না থেকে মাল নিয়ে আসব। চায়না থেকে মাল নিয়ে আসতে আপনি জানেন কতদিন সময় লাগে? সর্বোচ্চ 41 থেকে 51 দিন সময় লাগে। এই 51 দিন কি আমরা বসে থাকব? আমার কোম্পানিতে যথেষ্ট পরিমাণ মাল আছে। আমি এই মালগুলো দিয়ে আশা করি আগামী 1 থেকে 2 মাস চলতে পারবো। আর আমার মাল আসতেছে। তাই বলে স্যার আপনারা এইভাবে আমাকে ধ্বংস করে দিবেন? প্লিজ আপনারা আমাকে একটা সুযোগ দেন। আমাকে একটা সুযোগ না দিলে আমি শুধরাবই বা কী করে? আপনি আগে মাল নিয়ে আসেন, এরপরে আমাদের সাথে দেখা করবেন। আপনি এখন চলে যান। আপনাকে সম্মানের সহিত বলতেছি, আপনি এখান থেকে চলে যান। ফজলুল সাহেব ওইখান থেকে চলে গেলেন। এদিকে বাকি কোম্পানির মালিকগুলো আয়নের সাথে কথা বলে চলে গেল। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুরে আয়ন এবং তার আব্বু খাবার খাইতেছে। এমন সময় কেবিনের ভিতর প্রবেশ করলো ম্যানেজার আর বলতে লাগলো, স্যার, বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানির সকল কর্মচারী আমাদের অফিসের সামনে এসে ভিড় জমিয়েছে। ওরা আমাদের কোম্পানিতে চাকরি চাইতেছে। ওদের কোম্পানি নাকি বন্ধ হয়ে গেছে। আপনি নিচে গিয়ে বলেন আমি কিছুক্ষণ পর আসতেছি, ওদের সাথে কথা বলবো। আর বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানি বন্ধ হবে না তো কি হবে? ওরা বাংলাদেশি এক্সপোর্ট মাল নিয়ে সব কিছু করে আর নাম দেয় চায়না। আর আজকে সব কিছু ধরা পড়ে গেছে। এটার জন্য তাদের কোম্পানির যতগুলো মাল ছিল সবগুলো মাল রেখে কোম্পানিটা বন্ধ করে দেওয়া হয়েছে। ম্যানেজার আয়নের কথা বুঝতে পেরে ওইখান থেকে চলে গেল নিচে। এদিকে আয়নের আব্বু বলতে লাগলো, কিরে, তুই যে ওদের সাথে গিয়ে কথা বলবি আমি তো জানি তুই ওদেরকে চাকরি দিবি, কিন্তু আমার অফিসে তো পর্যাপ্ত পরিমাণ লোক আছে, তাহলে তুই ওদেরকে কোথায় চাকরি দিবি? কোথায় আর চাকরি দিব? গত 5 বছরে টপ র্যাঙ্কে একটা কোম্পানি আছে। কোম্পানিটার নাম হচ্ছে AS গ্রুপ অফ কোম্পানি। কখনো ওই কোম্পানির ভিতরে গিয়েছো নাকি? কোম্পানির ভিতরে যাব কি কোম্পানির আশেপাশে যাওয়ার সুযোগ হয় নাই। ওই কোম্পানির সাথে কাজ করার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু ওই কোম্পানির এমডির সাথে কখনো যোগাযোগ করতে পারতেছি না, আর আশা করি পারবো না। তোমার সামনে যে বসে আছে সে হচ্ছে ওই কোম্পানির এমডি। আয়নের কথা শুনে তার আব্বু আকাশ থেকে পড়ার মতো উপক্রম। আয়নকে উদ্দেশ্য করে তার আব্বু বলতে লাগলো, আমার সাথে মজা করতেছিস তুই, তাই না রে? দেখ, একদম মজা করিস না, এরকম মজা একদম ভালো লাগে না আমার। মজা না, ওইটা আমার কোম্পানি। চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। তার আগে বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানির সকল কর্মীদের সাথে কথা বলে নেই, এরপরে যাব ওই কোম্পানিতে। এ বলে আয়ন তার আব্বুকে নিয়ে চলে আসলো নিচে। সকল কর্মীদের সাথে কথাবার্তা বলে আয়ন তার কোম্পানির ঠিকানাটা দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর আয়ন চলে আসলো তার আব্বুকে নিয়ে ওই কোম্পানিতে। আয়ন তার আব্বুকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছে। এদিকে আয়নের আব্বু অবাকের চরম মাত্রায় পৌঁছে গেছে। এমন সময় ম্যানেজার আসলো আর বলতে লাগলো, স্যার, আমাদের কোম্পানির সকল মাল চায়নাতে এক্সপোর্ট হয়ে গিয়েছে, তো এখন ওরা আরো মালামাল চাইতেছে। আমাদের আরো কর্মী লাগবে, প্রায় 300 থেকে 400 কর্মী হলে আশা করি এই কোম্পানিতে আর কোনো কর্মীর প্রয়োজন পড়বে না। কালকে 300 থেকে 400 জন কর্মী আসবে আমাদের এই কোম্পানিতে। তোমরা তাদের কাজ দিয়ে দিবে এবং সকল কাজ বুঝিয়ে দিবে, একটা মালও যাতে নষ্ট না হয়। ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলছেন মাল নষ্ট না করার জন্য, তাহলে মাল নষ্ট হবে না। তবে গতকালকে 2টা মেশিন নষ্ট হয়ে গিয়েছে, ওইগুলো ঠিক করার জন্য দিয়েছি, কিন্তু ঠিক করতে পারতেছে না। চায়না থেকে 2 জন লোক নিয়ে আসতে হবে। যে কোম্পানি থেকে এই মেশিনগুলো কেন হয়েছে। আব্বু, তুমি আমার কেবিনে গিয়ে বসো, আমি মেশিন দেখে আসতেছি। আয়ন তার আব্বু এবং ম্যানেজারকে নিয়ে চলে আসলো সেই মেশিনের সামনে।
পুরো মেশিন চেক করে দেখে একটা জায়গায় ভেঙে গেছে। বেশ কিছুক্ষণ পর আয়ন সকল যন্ত্রপাতি নিয়ে ওই জায়গাটা ঠিক করে ফেল। সব কিছু ঠিকঠাক করে মেশিন স্টার্ট দিতেই স্টার্ট হয়ে গেল। আয়ন ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যারা ইলেকট্রিক্যাল কাজ করে তাদেরকে ডেকে নিয়ে আসেন আমার কেবিনে, এবং মেকানিক যারা আছে তাদেরকেও নিয়ে আসবেন। ঠিক আছে স্যার, আমি কিছুক্ষণের মধ্যে সবাইকে নিয়ে আসতেছি। এ বলে ম্যানেজার চলে গেল সবাইকে ডাকার জন্য। অন্যদিকে আয়ন তার আব্বুকে নিয়ে চলে আসলো তার কেবিনে। দুজন বসে আছে। এমন সময় আয়নের আব্বু বলতে লাগলো, তোকে আমি বিদেশে পাঠিয়েছিলাম লেখাপড়া করার জন্য, কিন্তু তুই এত কিছু কোথা থেকে শিখলি এবং এত টাকা কোথায় পেলি এই অফিস তৈরি করার জন্য? মেশিনগুলো দেখে তো মনে হচ্ছে প্রত্যেকটা মেশিন কয়েক কোটি টাকা দাম। হ্যাঁ, প্রত্যেকটা মেশিনের দাম 2 কোটি টাকা। এই কোম্পানি থেকে যে মালগুলো এক্সপোর্ট হয়ে চায়না যায়, ওই মালগুলো দ্বিগুণ টাকায় বিক্রি হয়। আর এই কোম্পানিটা কিভাবে তৈরি করেছি জানো? দীর্ঘ 5 বছর একটা কোম্পানিতে চাকরি করেছিলাম। ওই কোম্পানির এমডির সাথে আমার খুব ভালো পরিচয় হয়ে গিয়েছিল। পড়ালেখার পাশাপাশি আমি ওই কোম্পানিতে জব করতাম। আমার ট্যালেন্ট এবং মেধা দেখে সব কিছু দিয়ে দিয়েছে আমাকে। এবং আমেরিকাতে আমার একটা কোম্পানি আছে, ওই কোম্পানির দ্বারা আমি এই বাংলাদেশে একটা কোম্পানি দিয়েছি। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। যাক, ভালোই হয়েছে। তোর নিজের কোম্পানি তুই নিজে সামলাবি, আর এই কোম্পানিটা না হয় তোর ভাইয়ের নামে লিখে দিব। হ্যাঁ, এটাই কর, ভাইয়ার নামে লিখে দাও। হ্যাঁ, এটাই করো, ভাইয়ার নামে লিখে দাও, যাতে ভাইয়ার কোনো সমস্যা না হয় এই কোম্পানিটা নিয়ে। ভাইয়া যাতে বলতে না পারে তাকে কোনো কিছু দাও নাই। তার আব্বুর সাথে বসে এসব কথাবার্তা বলতেছে। এমন সময় কেবিনের ভেতর প্রবেশ করলো ম্যানেজার। তার সাথে আছে ইলেকট্রিকের লোক এবং মেকানিক। তাদের দেখে আয়ন বলতে লাগলো, আপনারা এই কোম্পানিতে চাকরি করেন গত 2 বছর ধরে। গত 2 বছর ধরে আপনারা বসেছিলেন নাকি একটা মেশিন নষ্ট হয় নাই গত 2 বছরে? হ্যাঁ স্যার, নষ্ট হয়েছে, কিন্তু ওই রকমভাবে নষ্ট হয় নাই। ওই মেশিনগুলো আমরা ঠিক করতে পারছি, কিন্তু এই 2টা মেশিন আমরা ঠিক করতে পারি নাই। অনেক জায়গায় সমস্যাটা দেখলাম, কিন্তু কোথাও পেলাম না। আপনারা পান নাই তো কি হয়েছে? আমি কিভাবে পেয়েছি? আমি কি চাঁদের দেশ থেকে জেনে এসেছি যে এরকম এবং ওইখানে সমস্যা হয়েছে? আপনাদেরকে প্রত্যেক মাসে আমি টাকা দেই আমার অফিসে ভালোভাবে চাকরি করবেন। আপনারা ইলেকট্রিক এবং মেকানিকের কাজ করেন, প্রত্যেকটা কর্মীর চাইতে আপনারা দ্বিগুণ টাকা পেয়ে থাকেন। আপনাদের যদি এখানে ভালো না লাগে তাহলে আপনারা চলে যেতে পারেন। আমার এই কোম্পানিতে চাকরি করার জন্য লাখো মানুষ অপেক্ষা করতেছে। সরি স্যার, আর কখনো এরকম ভুল হবে না। আমরা খুব ভালোভাবে এবং মনোযোগ দিয়ে কাজ করব। এবারের মতো মাফ করে দেন আমাদেরকে। আয়নারা কিছুক্ষণ তাদের সাথে কথা বলে তার আব্বুকে নিয়ে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে নিচে এসে বসে আছে। এমন সময় সালমা আয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আয়ান, তুমি কি বিকেলবেলা ফ্রি আছো? যদি ফ্রি থাকো তাহলে আমাকে নিয়ে একটু ঘুরতে যেতে পারবে? তোমার ভাইয়া তো সবসময় বিজি থাকে। তাকে কতবার বলেছে আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু সে যেতেই চাচ্ছে না। ভাবি, আপনাকে নিয়ে আমি যদি এখন ঘুরতে যাই তাহলে তো আশেপাশের লোকেরা বলবে আমি বিয়ে করে ফেলেছি আপনাকে। কিন্তু আমরা তো জানি আপনি আমার ভাইয়ার বউ। ওরা তো আর জানে না যে আপনি কার বউ। আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। আর ভাইয়ার তো এখন অফিসে কোনো কাজ নেই, আমরা তো কাজ শেষ করে এসেছি। আমি তো তোমার ভাইয়াকে কল দিয়েছিলাম কিছুক্ষণ আগে। তোমার ভাইয়া বলছে যে অফিসে নাকি একটা জরুরি মিটিং আছে, এটার জন্য সে আসতে পারবে না। আব্বু, ভাইয়া এসব কি বলতেছে? তুমি কি আমার অবর্তমানে আমাকে না বলে কারোর সাথে জরুরি মিটিং ডেকেছো নাকি? না তো, কারোর সাথে মিটিং নেই। আর মিটিং তো 2 দিন আগে শেষ করে ফেলেছিলাম, এবং আজকে তুই শেষ করলি মিটিং। এর মধ্যে তো আর কোনো মিটিং নেই। আর সাহেব বের হয়েছে সেই 11টার দিকে। তার কি যেন একটা জরুরি কাজ আছে, কিন্তু মিটিং থাকলে তো ম্যানেজার আমাকে কল দিত। আব্বু, তুমি একটু ম্যানেজারকে কল দিয়ে জিজ্ঞেস করো তো আজকে কোনো মিটিং আছে কিনা, এবং ভাইয়া ওই মিটিংটা সামলাচ্ছে নাকি। আজকে কোনো মিটিং নেই। হ্যাঁ, করতেছি। বৌমা, তুমি আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিয়ে আসো। সালমা চলে গেল রান্নাঘরে। এইদিকে আয়নের আব্বু বলতে লাগলো,
ম্যানেজার, আজকে কি আমাদের কোম্পানিতে জরুরি কোনো মিটিং আছে যে মিটিংটা শায়দ ডিল করার কথা? না স্যার, আমাদের কোম্পানিতে আজকে কোনো মিটিং নেই। সাহেদ স্যার তো আমাদের একজন স্টাফকে নিয়ে সেই সকাল 11টার দিকে বাইরে বের হয়েছে, এখন অফিসে আসে নাই। মানে কি বলতেছো এসব তুমি? আমাকে আগে বলো নাই কেন? স্যার আমি তো এই প্রথম দেখছি স্যার এই মেয়েটাকে নিয়ে বাইরে বের হতে, এর আগে তো কখনো দেখিনি। স্যার মনে হয় নিশ্চয়ই কোনো কাজ করতেছে। আচ্ছা, ফোনটা রাখো এখন। এই বলে আয়নের আব্বু কলটা কেটে দিল। এইদিকে আয়ন চুপচাপ বসে আছে। এমন সময় তার আম্মু নিচে নামলো, দুজনকে বসে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা দুজন অফিস থেকে চলে এসেছো, কিন্তু শাহেদ কোথায়? তাকে তো দেখতেছি না। বৌমা কতদিন ধরে শাহেদকে বলতেছে, কিন্তু শাহেদ তো তাকে একবারেও নিয়ে যাইতেছে না। সে কোথায় থাকে এবং কি করে? রাতের বেলাও অনেক দেরি করে বাসায় ফিরে। অফিসে প্রচুর চাপ নাকি? হ্যাঁ আম্মু, অফিসে প্রচুর চাপ, এটার জন্য ভাইয়া আসে নাই। আর আমরা এসে পড়েছি কারণ আমাদের কাজ শেষ, ভাইয়ার যেই কাজটা রয়েছে ওইটা ভাইয়া করতেছে। ও আচ্ছা, তাহলে তুই এক কাজ কর, বৌমাকে নিয়ে একটু পার্কে থেকে ঘুরে আয়। আমি যেতে পারবো না, আমার একটা জরুরি কাজ আছে। আব্বু, আমি এখন বাইরে বের হলাম, যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে ফোন দিবে, আমি আমার কাজ শেষ করে আসতেছি। এই বলে আয়ন সোফা থেকে উঠে চলে আসলো বাইরে। তার বাইক নিয়ে চলে আসলো তার ভাইয়ের কাছে। আয়ন জানে তার ভাইয়া কখন কোথায় থাকে। কিভাবে জানি এটা না হয় আপনাদেরকে কিছুক্ষণ পরে বলতেছি। আয়ন সেইখানে এসে দেখে তার ভাইয়া চুপচাপ বসে আছে, সাথে একটা মেয়ে। আয়ন তার ভাইয়ের সামনে যেতেই মেয়েটা মাথা নিচু করে ফেল। আয়ন মেয়েটাকে দেখে বলতে লাগলো, আপনি তো আমাদের কোম্পানিতে চাকরি করেন, তাহলে এখানে ভাইয়ার সাথে কি করেন? আসলে স্যার, উনি আমাকে নিয়ে এসেছে, ওনার নাকি মন খারাপ। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, উনি আমাকে বলে নাই। আচ্ছা, আপনি বাসায় চলে যান, আজকে আর কাজ করতে হবে না, আমি ভাইয়ার ব্যাপারটা দেখতেছি। মেয়েটা আর কিছু না বলে চলে গেল বাসার দিকে। এইদিকে আয়ন তার ভাইয়ের সামনে বসে পড়ল আর বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তোমার কি হয়েছে? সত্যি করে বলো তো, ভাবির সাথে কি তোমার ঝগড়া হয়েছে? তুমি তো কখনো এরকম কাজ করো নাই। আগে কখনো করি নাই, এখন থেকে করব। আর তোর ভাবিকে আমার সহ্য হয় না, উঠতে বসতে বলে আলাদা হয়ে যাওয়ার জন্য। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বোঝার চেষ্টাই করে না। সে শুধু টাকা চায় এবং আলাদা হতে চায়। ও আচ্ছা, এখন তাহলে বুঝতে পারছি কেন তোমার মন খারাপ। তুমি জানো ভাইয়া, ভাবির ছোট বোন মানে আমার বেআইন আমাদের বাড়িতে এসেছিল। প্রথম দিন আমি যেদিন এসেছিলাম ওই দিন ভাবি তার বোনকে অনেক কথা বলেছে আর বলে দিয়েছে যে এই বাড়িতে না আসার জন্য। ভাবি জানে আমি তার বোনকে পছন্দ করি, কিন্তু উনি চাইতেছে না ওর ছোট বোন এই বাড়িতে বউ হয়ে আসুক। শ্রাবণী এই বাড়িতে বউ হয়ে আসলে তো আরো বেশি ভালো হবে, দুই বোন একসাথে থাকতে পারবে। কিন্তু সে এরকম করলো কেন বুঝতে পারলাম না। তোমার বোঝার দরকার নেই, আমি যতটুকু বুঝে গেছি ততটুকুতেই চলবে। আর ভাবি যেহেতু বলতেছে আলাদা হয়ে যাওয়ার জন্য, তাহলে আলাদা হয়ে যাও। আম্মু এখন হাঁটাচলা করতে পারে, রান্নাবান্না করতে পারে, সমস্যা হবে না। আর কয়েকদিন পর আমি তোমার শালিকে বিয়ে করে নিয়ে আসতেছি। তোমার শালিকে যখন খুব ভালোভাবে আদর যত্ন করে সবাই রাখবে, তখন দেখবে আবার এক হয়ে যাবে। ভাই, তার কোনো দরকার নেই। দরকার পড়লে আমি তাকে তালাক দিয়ে দিব, তারপরেও আমি আলাদা হব না। তুই যদি আমাকে 1000 বার বলিস, তারপরও আমি আলাদা হব না। আচ্ছা, এখন বাসায় চলো, ভাবিকে নিয়ে ঘুরতে যাবে, সাথে আমিও যাব। যে কোনো একটা পার্কে বা রেস্টুরেন্টে বা কফি শপে বসে এরপর ভাবিকে জিজ্ঞেস করব ভাবি কেন এরকম করতেছে তোমার সাথে। আচ্ছা চল তাহলে, এখন বাসায় যাই। এই বলে আয়ন তার ভাইয়াকে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তারা আম্মু এসে দরজা খুলে দিল। আয়ন শাহেদকে যা বলে নিয়ে এসেছে, শাহেদ তার কথা মতো চলে গেল তার রুমে। আয়ন তার নিচে বসে না থেকে তার রুমে এসে ফ্রেশ হয়ে তার ভাইয়া এবং ভাবিকে নিয়ে চলে আসলো একটা পার্কে। তিনজন একসাথে বসে আছে। এমন সময় আয়ন বলতে লাগলো, ভাবি একটা সত্যি কথা বলবেন? হ্যাঁ আয়ান, বলো, কি বলবে তুমি আমাকে? আপনি আমাদের থেকে আলাদা হয়ে যেতে চান কেন? ভাইয়া এমন কি করেছে যে আপনি আলাদা হয়ে যেতে চাইতেছেন?
আপনার তো ভালোবাসার কমতি রাখে না আব্বু আম্মু আর ভাইয়া। আয়ান, আমি তোমাকে এসব প্রশ্নের উত্তর দিতে চাই না। আমি তোমার ভাইয়াকে বলেছি আলাদা হয়ে যাওয়ার জন্য। আলাদা হয়ে যাব, আমাদেরও সংসার আছে, আমাদের দিকও বিবেচনা করতে হবে। হ্যাঁ আমি জানি আপনাদের দিকে বিবেচনা করতে হবে, তবে আপনি জানেন কি এই সকল সম্পত্তির মালিক কে? এই সকল সম্পত্তির মালিক তোমরা দুই ভাই, আর কে হবে? এই সকল সম্পত্তি এবং অফিস যা আছে সব কিছুর মালিক আমি আপনি। যদি বিশ্বাস না করেন তাহলে ভাইয়াকে বলতে পারেন, আমার নামে সব কিছু রেজিস্ট্রেশন করা আছে। শাহিদ এসব কি বলছে? আয়ান, এসব কথা সত্যি নাকি মিথ্যে? আয়ান যা বলছে তার প্রত্যেকটা কথা সত্যি। এখন যদি আলাদা হয়ে যেতে চাও তাহলে আমি আলাদা হয়ে যাব, তবে আলাদা হয়ে যাওয়ার পর আমি প্রত্যেক মাসে আমাদের অফিস থেকে যেই টাকা বেতন পাই সেই বেতন পাবো না। সামান্য একজন কর্মচারী হিসাবে 20 থেকে 30,000 টাকা বেতন পাবো। মানে তুমি এসব কি বলছো? সবকিছু যদি আয়ানের নামেই দেওয়া হয় তাহলে তোমাকে কি দিয়েছে তোমার আব্বু আম্মু? আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমি রাখতে পারি নাই। আমার নামে অনেক সম্পত্তি ছিল এবং একটা অফিস ছিল, ওইটাও আমি বিক্রি করে দিয়েছি। তোমার মনে আছে বিয়ের আগে তোমার সাথে আমি ঘোরাঘুরি করতাম, এখানে সেখানে চলে যেতাম এবং তোমাকে প্রত্যেক মাসে 2-3 লক্ষ টাকা দিতাম। ওই টাকাগুলো আমি ওই সকল কিছু বিক্রি করে দিয়ে তারপরে তোমার সাথে চলাচল করেছি। তার মানে এখন তোমার কাছে কোনো কিছুই নেই? হ্যাঁ, আমার কাছে আছে এখন 1 কোটি টাকা আমার কাছে আছে, তার বাইরে আর কোনো কিছুই নেই। এখন যদি তুমি বলো আলাদা থাকার জন্য তাহলে আলাদা থাকতে পারবো। সালমা মাথা নিচু করে কি যেন চিন্তা ভাবনা করতেছে। অন্যদিকে আয়ান তার ভাইয়াকে চোখ টিপ দিল। শাহিদ এবং আয়ান আগে থেকেই এই সব কিছু প্ল্যান করে রেখেছিল। সালমাকে চুপ করে থাকতে দেখে আয়ান বলতে লাগলো, ভাবি কোনো কথা বলতেছেন না কেন? আপনারা যদি আলাদা হয়ে যেতে চান তাহলে আমাকে বলতে পারেন, আমার একটা ছোট বাড়ি আছে, ওই বাড়িটা আপনাদের নামে লিখে দিব। আলাদা হওয়ার দরকার নেই, এখন যেভাবে আছি সেভাবে থাকলেই চলবে। কেন? এখন যেভাবে আছেন সেভাবে থাকলে চলবে কেন? আপনি তো এতক্ষণ বলেছিলেন যে আলাদা হয়ে যাবেন, এখন আবার মত পাল্টে ফেললেন কেন? আরে না, আলাদা হয়ে যাব কেন? শ্বশুর শাশুড়িকে আলাদা রাখলে কেমন দেখায় না? সবাই একসাথে থাকবো, এটাই খুব ভালো হবে। এই তো এখন বুঝতে পারছেন। চলেন, আজকে আমার তরফ থেকে আপনাকে ট্রিট হিসেবে ফুচকা খাওয়াবো। আয়ান তার ভাবি এবং ভাইয়াকে নিয়ে চলে আসলো ফুচকার দোকানে। 3 জন ফুচকা খেয়ে চলে আসলো বাসায়। রাতে সবাই খাবার টেবিলে বসে আছে। এমন সময় আয়ানের আম্মু বলতে লাগলো, সালমা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, আর তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। কি উপহার নিয়ে এসেছেন আর কি কথা বলবেন এখানে বলে ফেলেন। খাওয়া দাওয়া শেষ করে নেই সবাই একসাথে, এরপরে সোফায় বসে টিভি দেখতে দেখতে কথাগুলো বলে ফেলবো, কি বলো সবাই? ঠিক আছে আম্মু, তাহলে খাওয়া দাওয়া করে তারপর কথাবার্তা বলি আমরা। এই বলে সবাই খাওয়া দাওয়া করে চলে আসলো সোফায়। আয়ান বেশি ভালো করেই বুঝতে পারছে তার আম্মু কি কথা বলবে। সোফায় বসে আয়ানের আম্মু বলতে লাগলো, এই নাও, তোমার জন্য সামান্য একটা উপহার নিয়ে এসেছে। এইটা সোনা দিয়ে তৈরি করা হয়েছে, প্রায় 35 লক্ষ টাকা দাম নিয়েছে এটার। আম্মু, এত টাকার গহনা আমার জন্য বানিয়েছেন? হ্যাঁ, তোমার জন্য বানিয়েছি, এই নাও, এটা তুমি রেখে দাও। সালমা খুশি হয়ে গেল। এইদিকে শাহিদ ইশারা করে আয়ানকে ধন্যবাদ জানালো। বেশ কিছুক্ষণ পর আয়ানের আম্মু আবারও বলতে লাগলো, সালমা, আয়ান তো এখন খুব ভালো একটা পজিশনে চলে গেছে, প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেছে সে বাড়িতে এসেছে। আমি চিন্তা ভাবনা করেছি যে তার বিয়ে দিয়ে দেবো, তবে আমি চাই যে তোমার ছোট বোনের সাথে আয়ানের বিয়ে দেওয়ার জন্য। তোমার কি কোনো সমস্যা আছে যদি তোমার ছোট বোনকে এই বাড়িতে নিয়ে আসি? সালমা বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলতে লাগলো, না, আমার কোনো সমস্যা নেই, তবে আব্বু আম্মু যদি রাজি থাকে তাহলে আপনারা আমার ছোট বোনকে এই বাড়িতে নিয়ে আসতে পারেন। তবে আমার ছোট বোন তো আয়ানের চাইতে 1 থেকে 2 বছরের সিনিয়র হবে। আরে এসব বয়স ম্যাটার করে না, এইসব নিয়ে তুমি চিন্তা ভাবনা করো না। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে তাদের বিয়ে দিয়ে দেবো। এখন তো রাত হয়ে গেছে, তুমি তোমার আম্মু আব্বুকে ফোন দিয়ে জানিয়ে দেবে কালকে আমরা তাদের বাসায় যাব এবং বিয়ের সকল কিছু নির্ধারণ করে আসবো কালকে। ঠিক আছে আম্মু,
আমি তাহলে এখন রুমে যাই। শাহেদ, চলো রুমে যাই তাহলে, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার অফিসও হয়তো যাবে তুমি। কালকে কেউ অফিসে যাবে না ভাবি, কালকে আপনাদের বাসায় যাব। এখন যেই সব কাজ আছে এই সব কাজ ম্যানেজার হ্যান্ডেল করে নিতে পারবে, আমাদের কোনো কিছুই করতে হবে না। সালমা, তুমি রুমে যাও, আমি আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে আসতেছি। আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো, আমি রুমে গিয়ে আম্মু আব্বুর সাথে কথা বলি। এই বলে সালমা চলে গেল। এইদিকে শাহিদ বলতে লাগলো, আম্মু তোমাকে অনেক ধন্যবাদ, আর অয়ন তোকেও অনেক ধন্যবাদ। তুই যা যা বলেছিলি তাই করেছি। তোর ভাবি একদম ঠিক হয়ে গেছে আশা করি। যেখানে সে মানা করেছিল তার বোনকে এই বাড়িতে বিয়ে দিবে না, আজকে সেইখানে সে রাজি আছে। এখন তাহলে যাই আমি। এই বলে শাহিদ চলে গেল তার রুমে। অন্যদিকে আয়ান তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু তোমাকেও খুব ধন্যবাদ, আর কালকে সকাল সকাল চলে যাব। আচ্ছা, কালকে সকাল সকাল না হয় চলে যাব। এখন তাহলে যা, গিয়ে ঘুমিয়ে থাক, সকালে উঠতে হবে। আয়ান চলে গেল তার রুমে। শ্রাবণীকে মেসেজ দিল। বেশ কিছুক্ষণ শ্রাবণীর সাথে মেসেজের মাধ্যমে কথা বলে ঘুমিয়ে এসে বাড়ি জমালো। পরের দিন সকাল 10টা, সবাই হালকা পাতলা নাস্তা করে বাড়ির থেকে বের হয়ে পড়ল শ্রাবণীদের বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে শ্রাবণী নিজের হাতে সকল রান্না করতেছে। সব রান্না শেষ হতেই খাবার টেবিলে গুছিয়ে রেখেছে। শ্রাবণী রান্না শেষ করে বসে বসে তার আব্বু আম্মুর সাথে টিভি দেখতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। শ্রাবণী গিয়ে দরজা খুলতেই দেখতে পেল সবাই এসে দাঁড়িয়ে আছে। সবাইকে বাড়ির ভিতর নিয়ে আসা হলো। বাড়ির ভিতরে এসে সবাই বসে আছে আর টুকটাক কথা বলতেছে। এমন সময় আয়নের আব্বু বলতে লাগলো, বেআই সাহেব, আপনার বড় মেয়েকে তো আমরা নিয়ে গেছি, এখন আমরা চাইতেছি যে আমার ছোট ছেলের সাথে আপনার ছোট মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এখানে কি আপনার কোনো আপত্তি আছে? না বিআই সাহেব, আপনাদের মতো পরিবারের সাথে আমরা আত্মীয়তা করতে পারছি, এতেই আলহামদুলিল্লাহ। আপনাদের মতো এত ভালো মানুষ আর কখনো দেখি নাই। আপনারা যদি চান তাহলে আজকেই নিয়ে যেতে পারবেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা যেহেতু চাইতেছেন আজকেই দিয়ে দেওয়ার জন্য, তাহলে আজকেই নিয়ে যাব। কি বলিস আয়ান? হ্যাঁ আম্মু, ওনারা যেহেতু চায় তাহলে আজকেই নিয়ে যাই। সবাই টুকটাক কথাবার্তা বলে দুপুরে খাওয়া দাওয়া করে বসে রইল। এইদিকে আয়ন শ্রাবণীর রুমে এসে শ্রাবণীর সাথে কথা বলতেছে। এমন সময় শ্রাবণী আয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি কিন্তু আপনার সিনিয়র, আমার সকল কথা মেনে চলতে হবে। ঠিক আছে বেআইন, না মানে বউ। আমি কিন্তু আপনার সিনিয়র, আমার সকল কথা মেনে চলতে হবে। ঠিক আছে বেআইন, না মানে বউ। দুজন হাসাহাসি করতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে। কাজে এসে আয়নার শ্রাবণী বিয়েটা পরিয়ে দিয়ে চলে গেল। রাতের খাওয়া দাওয়া শ্রাবণীদের বাড়ি থেকে শেষ করে সবাই বিদায় নিয়ে চলে আসলো আয়নদের বাড়িতে। রাত 11টা। আয়নার শ্রাবণী বসে আছে বিছানায়। এমন সময় আয়ন বলতে লাগলো, মিস শ্রাবণী, না মানে বেআইন সাহেব, আপনাকে কি আমি আদর করার অনুমতি পেতে পারি? ওই কুত্তা, আগে তোর বেআইন ছিলাম, এখন তোর বউ হয়ে গেছি। এখন তুই বেআইন বলে ডাকতেছিস কেন? বউ বলে ডাকবি। আর একবার যদি ভুল করেছিস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। ঠিক আছে বউ, আর ডাকবো না বেআইন বলে। এখন আমাকে অনুমতি দেন আপনাকে আদর করার। আমার যে আর তর সইতেছে না আপনাকে আদর করতে। ঠিক আছে, আপনাকে আদর করার অনুমতি দিয়ে দিলাম। তবে হ্যাঁ, বেশি কষ্ট দেবেন না আমাকে। বেশি কষ্ট দিলে কিন্তু আপনার খবর আছে। ঠিক আছে, আপনাকে বেশি কষ্ট দিব না। এখন তাহলে আদর করা শুরু করি। এই বলে আয়ন শ্রাবণীর ঠোঁটজোড়া কামড়ে ধরল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আয়ন শ্রাবণীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জানে মান, এখন একটু ব্যথা পাবে, কান্না করো না, হ্যাঁ? এই বলে আয়ন শ্রাবণীকে শেষ বিদায়ের আদর দিল। শেষ বিদায়ের আদর মানে তো বুঝতেই পারছেন, বাসরাতের শেষ বিদায়ের আদর দিয়ে আয়ন শ্রাবণী বুকে মাথা রেখে ঘুমিয়ে এসে বাড়ি জমালো। তার দুজন ঘুমাতে থাকুক, আমরাও তাহলে এখন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।